তাহলে আমরা আজকে পড়বো কি দ্বিপদ নামকরণ। তাহলে দ্বিপদ, এই দ্বি এর মধ্যে দ্বি মানে কি বলতো? দুই। আর পদ তো পদে, তাহলে কয়টি পদ? দুটি পদ দ্বারা কোন একটা কি জীবের, এখন এই জীবটা হতে পারে কি উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। তাহলে দুটি পদ দ্বারা কোন একটা জীবের কি ধরনের নাম প্রদান করা? বৈজ্ঞানিক, অর্থাৎ সাইন্টিফিক্যাল নেম প্রদান করার প্রক্রিয়াটা কি বলা হয়? দ্বিপদ। তাহলে দুটি পদ দ্বারা কোন একটি জীবের বৈজ্ঞানিক নাম প্রদান করার প্রক্রিয়া কি বলা হয়? তাহলে দেখো দ্বিপদ নামকরণ, এটার মধ্যে কিন্তু উত্তর আছে। দ্বিপদ, দুইটা পদ, এই দুটি পদ দ্বারা একটা জীবের, এটা হোক উদ্ভিদ হোক সেটা প্রাণী, এই নাম প্রদান করার প্রক্রিয়াটাকে বলা হয় দ্বিপদ। এখন দেখো, তুমি কোন একটা জীবের শুধু নাম প্রদান করলে হবে না, এই নামটাকে একটা সংস্থা কর্তৃক এটা স্বীকৃতি প্রাপ্ত হইতে হবে। মানে এটা তাকে একটা স্বীকৃতি দিতে, যে এটা যে আসলে সাইন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম, এটা একটা কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। তো উদ্ভিদের ক্ষেত্রে একটা সংস্থা এটাকে স্বীকৃতি দেয়, প্রাণীর ক্ষেত্রে আরেকটা সংস্থা এটা কি করে? স্বীকৃতি প্রদান করে। তো দেখো এই উদ্ভিদের ক্ষেত্রে যে সংস্থাটা এটাকে স্বীকৃতি দান করে সেটাকে বলা হয় ICBL। এটার ফুল মিনিংটা দেখো, আমি লিখে দিচ্ছি, ইন্টারন্যাশনাল দেখো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল, বানানটা খেয়াল করো, বোটানিক্যাল। বোটানি মানে কি প্রথম ক্লাসে বলেছিলাম? উদ্ভিদ। তাহলে বোটানিক্যাল নোমেনক্লেচার, এই যে তোমরা বানান ভুল করো কেন? উচ্চারণ ঠিকভাবে করতে পারো না। এটা অনেকে কালচার লিখে ফেলো, এটা কিন্তু কালচার না, এটা উচ্চারণ কি হবে? ক্লেচার। ক্লেচার উচ্চারণটা কি হবে? ক্লেচার। তাহলে নোমেন, NOMN, নোমেন, নোমেন ক্লেচার, ক্লেচার, নোমেন ক্লেচার। তাহলে অ্যাব্রিভিয়েশনটা কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তাহলে এই সংস্থাটা কাদের নাম প্রদানের স্বীকৃতি প্রদান করে? আরেকটা সংস্থা আছে যেটা ICZN। তাহলে দেখো পুরোটাই ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অফ, এই বোটানির জায়গায় হবে জুলজিক্যাল, জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে পুরোটা কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল, জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে একটা বোটানি আর একটা জুলজিক্যাল। তাহলে উদ্ভিদের নাম প্রদানকারী সংস্থায় কি বলা হয়? ICBN। আর প্রাণীর ICZN। মনে থাকবে? তাহলে এই দুইটা সংস্থা কি করে? উদ্ভিদ এবং প্রাণীর নাম প্রদানের স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ নামটা যে তোমার গ্রহণযোগ্য, তারা বিভিন্ন ধরনের মানে যাচাই বাছাই করে, এই যাচাই বাছাইয়ের পরে এটা কি বলে, ঠিক আছে এই নামটা এখন স্বীকৃতি পেল। তাহলে এই দুইটা সংস্থা মনে থাকবে। আচ্ছা এখন আসো এই দ্বিপদ নামকরণ। এখন আমি ইচ্ছা করলে একটা দ্বিপদ নামকরণ করতে পারবো? পারবো, কিন্তু এটা যদি কিছু রুলস, ওই রুলস গুলা পালন করে, তখনই মাত্র এটা সাইন্টিফিক্যাল নেমের অন্তর্ভুক্ত হবে। তো এই দ্বিপদ নামকরণের কিছু নিয়ম আছে, এখন আমরা পড়বো যে নিয়মাবলী। ফার্স্ট ওয়ান হচ্ছে, এই দ্বিপদ নামকরণের ভাষা কি হবে বলতে পারবানি? ভাষা ল্যাটিন। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে এর ভাষাটা হতে হবে কি ধরনের? ল্যাটিন ভাষা। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের শেষ, দ্বিপদ নামকরণের ভাষা হবে ল্যাটিন। এবার দেখো আমরা পড়ছিলাম যে এর কয়টা অংশ থাকবে? দুইটা পদ। তাহলে যেমন দেখো রুই মাছের যদি আমরা বৈজ্ঞানিক নামের কথা বলি, যেমন রুই মাছ, চিনো? রুই মাছ চিনো? লেবিও, LABEU, লেবিও রোহিতা, ROHI, রোহিতা। দেখো তাহলে এটার কয়টা অংশ হলো? দুইটা। এই যে ফার্স্ট ওয়ান অংশ, সেকেন্ড অংশ। তাহলে এটা কার বৈজ্ঞানিক নাম? রুই মাছ, লেবিও রোহিতা, লেবিও রোহিতা। এখন দেখো তাহলে এর কয়টা অংশ থাকবে? দুটি। তাহলে প্রথম কথা আমরা বললাম এটা ভাষা হবে ল্যাটিন, অংশ থাকবে কয়টা? দুইটা। এখন এই প্রথম অংশটা হচ্ছে গণের অংশ। প্রথম অংশটা কিসের? গণ। আর দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি। প্রথম অংশটা গণ, দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি। এতটুকু পারবো। তাহলে দ্বিপদ নামকরণ দুটি অংশ থাকবে, প্রথমটা গণ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। এখন দেখো আমরা যে বোর্ডে লিখলাম, এই গণের কোন অক্ষরটা শুধু ক্যাপিটাল? দেখো তো প্রথমটা এলটা বড় হাতের, আর কোন বড় হাতের অক্ষর আছে কিনা? তাহলে দেখো এই যে দ্বিপদ নামকরণের গণের প্রথম অক্ষরটা শুধুমাত্র কিসের হবে? আর বাকি সব। তাহলে এটা একটা নিয়ম। এখন তুমি ধরো অনেকে কি করো, এইটা বড় হাতে লিখে আবার আর কি দাও, বড় হাতে লিখে ফেলো একটু স্টাইল করে। তাহলে এটাকে অনেক সময় কি করে, এই যে ROHI, রোহিতা। তাহলে কি তোমার এটা হবে? হবে না, কারণ সব কি হবে? স্মল লেটার। শুধু গণের প্রথম অক্ষর, গণের নামের প্রথম অক্ষর বড় হাতের অক্ষরে, আর সব ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
কথা কি বলছি? তাহলে গণের নামের প্রথম অক্ষর বড় হাতের অক্ষরে, বাকি সব ছোট হাতের অক্ষরে লিখতে হবে। এখন দেখো এই দ্বিপদ নামকরণ, এইটা কি আমি হাতে লিখলাম না? এই দ্বিপদ নামকরণ যখন হাতে লিখা হয়, দেখো তো আমি গণের নামের নিচে এবং প্রজাতির নামের নিচে কি করলাম, আলাদা আলাদা দাগ দিলাম। কিন্তু তোমরা লিখো নিয়মের মধ্যে আলাদা আলাদা দাগ দিতে হবে। তোমরা যে আজকে নামকরণ লিখছো, শ্রেণীবিন্যাসটা লিখলা, দিছো যে হোমো সেপিয়েন্স এর নিচে দাগ দিছো, তাহলে কি এটা দ্বিপদ নামকরণ একটা কি নিয়ম না? তাহলে আমরা নিয়ম বলি কিন্তু নিয়ম পালন করি, ঠিক আছে? যেটা প্রমাণ একটু আগে দেখলাম। তাহলে দেখো এই দ্বিপদ নামকরণে গণ এবং প্রজাতির নিচে কি করতে হবে, আলাদা। এটা যদি দাগ না টানো তাহলে কি তোমারটা সঠিক হবে না, তখন কিন্তু নাম্বার কাটা। মনে থাকবে? তাহলে অবশ্যই দ্বিপদ নামকরণ হাতে লিখলে তোমাকে কি করতে হবে, আলাদা আলাদা করে গণ এবং প্রজাতির নিচে দাগ দিতে হবে। ধরো তোমাদের বইতে যে লেখাগুলো আছে, এটা তো হাতে লিখে নাই, এটা কিসে লিখছে, কম্পিউটার অক্ষরে লিখছে, ছাপার অক্ষরে লিখছে। এই ছাপার অক্ষরে লিখলে এটা ডান দিকে বাঁকা, যেটাকে বলে ইটালিক। এটা কি বলা হয়? দেখো তোমাদের যে নামকরণ গুলা, দ্বিপদ নামকরণ গুলা একটু বাঁকা বাঁকা করে লিখা না, নর্মাল লিখার মতো না, এগুলো একটু কি করে, ইটালিক করে লিখা। কি করে লিখা? তাহলে দেখো কম্পিউটারে বা ছাপার অক্ষরে লিখলে এটা কিভাবে লিখতে হবে, ইটালিক করে লিখতে হবে। কিন্তু হাতে লিখলে কি করতে হবে, গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ। এখন ধরো একাধিক বিজ্ঞানী, ধরো বিভিন্ন বিজ্ঞানী একই উদ্ভিদ অথবা একই প্রাণীর একাধিক নামকরণ করতে পারে। ধরো একজন বিজ্ঞানী ফার্স্ট একটা উদ্ভিদের নামকরণ করলো, সেম নামটা আরেকজন বিজ্ঞানী করতে পারে, মানে আরেকটা নাম, ভিন্ন নাম। ধরো রুই মাছের একজন বিজ্ঞানী কি করলো, লেবু রুইতা, আরেকজন বিজ্ঞানী এসে বললো যে না, রুই মাছের নাম এটা। তখন কি হতে পারে, কোনটা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে? ধরো প্রথম বিজ্ঞানী লেবু রুইতা বললো, আরেকজন বিজ্ঞানী এসে আরেকটা বললো, তাহলে এখন কোনটাকে স্বীকৃতি দিবে? একটা আইন আছে, এটাকে বলে অগ্রাধিকার আইন। কি অগ্রাধিকার আইন? বলেন আগে গেলে আগে পাবে, এই একটা টাইপের কথা আছে না? অর্থাৎ যে আগে সাবমিট করবে, অর্থাৎ রুই মাছের ধরো বৈজ্ঞানিক নাম লেবু রুইতা, যে প্রথমে সাবমিট করলো তারটা কি হবে, গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যে ব্যক্তি প্রথমে এটাকে সাবমিট করবে ওইটাই অগ্রাধিকার আইন অনুসারে কি পাবে, স্বীকৃতি পাবে। তো এরপর আরো একটা রুলস আছে, যে বিজ্ঞানী ওই দ্বিপদ নামকরণটা আবিষ্কার করলেন তার নামটা, যেমন দেখো মানুষের বৈজ্ঞানিক নাম কি বলছিলাম, হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। এখন দেখো ধরো এই যে এই নামকরণটা বিজ্ঞানী কি আবিষ্কার করছেন, ক্যারোলাস লিনিয়াস। আর আমরা আগে বলেছিলাম দ্বিপদ নামকরণ এর জনককে, ক্যারোলাস লিনিয়াস। আর এই হোমো সেপিয়েন্সটাও বিজ্ঞানী কি আবিষ্কার করছেন, ক্যারোলাস লিনিয়াস। তখন তার নাম ধরো ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, সিএল মানে লিখলাম ক্যারোলাস লিনিয়াস, এবং সালটা তার এখানে পাশে ছোট করে কি করতে হবে, লিখে দিতে হবে। হোমো সেপিয়েন্স কত সালে আবিষ্কার করছে বলতে পারবা? কত সালে, কত সালে বুঝি না? 1753 সালে। এই যে এখানে 1753 সালটা লিখে দেবে। তার মানে আবিষ্কারকের নাম এবং সালটা ছোট করে কি করতে হবে, লিখে দিতে হবে। কথা কি বুঝছি? তাহলে দেখো একটু আমরা আবার সামারি করে ফেলি যা পড়লাম। এগুলো হচ্ছে নিয়ম। প্রথমত এটার ভাষাটা কেমন, এটার কয়টা অংশ থাকবে, প্রথমটা কিসের অংশ, দ্বিতীয়টা গণের নামের প্রথম অক্ষর, আর বাকি সব হাতে লিখলে গণ এবং প্রজাতির নিচে, কিন্তু ছাপার অক্ষরে লিখলে ইটালিক করে লিখতে হবে। আর একাধিক ব্যক্তি যদি একই উদ্ভিদ বা প্রাণীর একাধিক নামকরণ করেন তখন যে আগে অগ্রাধিকার আইন অনুযায়ী এটা স্বীকৃতিপ্রাপ্ত হবে। আর যদি যে ব্যক্তি এই উদ্ভিদ বা প্রাণীর নামকরণটা করেন তার নামটা এবং সালটা কি করতে হবে, ছোট করে ডানে লিখতে হবে। পাওয়া যাবে কিনা নিয়মগুলা? তো আজকে আমরা বুঝতে পারলাম যে দ্বিপদ নামকরণটা নিয়মগুলা।